লিওনেল মেসি ভারতে এলেন, আর তাকে ঘিরে যা হলো তা এক কথায় বলতে গেলে অবিশ্বাস্য। এই সফরের নাম দেওয়া হয়েছিল গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫। কিন্তু এর আড়ালে কি শুধুই ফুটবলের প্রতি ভালোবাসা ছিল, নাকি পুরোটাই ছিল ১৫০ কোটি টাকার এক নিখুঁত বিজনেস প্ল্যান? চলুন আজ সেই গল্পটাই একটু ভেঙে দেখা যাক। প্রথমেই এই সংখ্যাটা দেখুন, ১৫০ কোটি টাকা। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। মেসি এলেন, মাঠে একটু হাঁটলেন, দর্শকদের দিকে হাত নাড়লেন, আর ব্যাস চলে গেলেন। আর এইটুকুর জন্যই খরচ হয়ে গেল প্রায় ১৫০ কোটি টাকা। ভাবা যায়? কিন্তু সবথেকে অবাক করা ব্যাপার কি জানেন? এই বিশাল আয়োজনে কোনো ফুটবল ম্যাচই ছিল না। মানে একটাও গোল হয়নি, কোনো খেলাই হয়নি, শুধু তারকা এলেন আর চলেও গেলেন। প্রশ্নটা তো এখানেই উঠছে যে এটা কিভাবে সম্ভব, মানে কোনো খেলা ছাড়াই এতগুলো টাকা কিভাবে উঠে এলো। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই রহস্যটাই খুঁজে বের করার চেষ্টা করব। তো চলুন প্রথম পর্বে যাওয়া যাক, উপস্থিতির মূল্য। মানে ফ্যানরা ঠিক কিসের জন্য এতগুলো টাকা দিচ্ছিলেন। দেখুন, ব্যাপারটা খুব সহজ। এখানে আসল প্রোডাক্ট বা পণ্যটা কোনো ফুটবল ম্যাচ ছিলই না। আসল পণ্য ছিলেন স্বয়ং মেসি, মানে তার উপস্থিতি। আয়োজকরা কোনো খেলা বিক্রি করেননি, তারা বিক্রি করেছেন একজন জীবন্ত কিংবদন্তিকে চোখের সামনে দেখার সুযোগ। খরচের দিকটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। সাধারণ টিকিটের দামই ছিল ১০ থেকে ১২,০০০ টাকা, শুধুমাত্র মেসিকে এক ঝলক দেখার জন্য। আর অন্য দেখেছিল মিট অ্যান্ড গ্রিটের মতো প্যাকেজ, যেখানে একটা ছবি আর একটা হ্যান্ডশেকের জন্য গুনতে হয়েছে প্রায় ১১ লক্ষ টাকা পর্যন্ত। হ্যাঁ, ১১ লক্ষ টাকা। এই অবিশ্বাস্য অঙ্কটাই তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এটা কোনো সাধারণ ফ্যান ইভেন্ট ছিল না। এটা ছিল একেবারে পাকা মাথার একটা বিশাল বিজনেস অপারেশন। কিন্তু প্রশ্ন হলো, এত টাকা মানুষজন দিলেন কেন? এখানেই আসছে আয়োজকদের আসল মার্কেটিং গেম প্ল্যান। চলুন দেখি কিভাবে গোটা হাইপ বা উন্মাদনাটা তৈরি করা হয়েছিল। এই যে এত উত্তেজনা, এত মানুষের ভিড়, এটা কিন্তু এমনি হয়নি। এর পেছনে ছিল দুটো ধাপের একটা নিখুঁত সাজানো কৌশল। প্রথম ধাপটা ছিল কৃত্রিমভাবে একটা চাহিদা তৈরি করা, আর দ্বিতীয়টা মিডিয়া কি খবর দেখাবে সেটাকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রাখা। চলুন এই দুটো পয়েন্ট একটু গভীরে গিয়ে দেখা যাক। মার্কেটাররা এখানে মানুষের একটা খুব সাধারণ দুর্বলতাকে কাজে লাগিয়েছে, যাকে বলে ফোমো, মানে ফিয়ার অফ মিসিং আউট। সোজা কথায়, সবাই যাচ্ছে, আমি যদি না যাই তাহলে হয়তো বড় কিছু মিস করে ফেলব। এই ভয়টাকেই কাজে লাগানো হয়েছে। কোনো খেলা না থাকা সত্ত্বেও শুধু এই ভয়টাকে ব্যবহার করে চড়া দামে টিকিট বিক্রি করা হয়েছে। আর এই সাথে তো মিডিয়া ম্যানেজমেন্ট ছিলই। সব জায়গায় শুধু হাউসফুল, স্টেডিয়ামের ছবি আর ইভেন্টের বিরাট সাফল্যের গল্প শোনানো হয়েছে। অথচ কলকাতার মতো জায়গায় যে বিশৃঙ্খলা হয়েছিল, এমনকি লাঠিচার্জ পর্যন্ত করতে হয়েছিল, সেই খবরগুলো কিন্তু ধামাচাপা দিয়ে দেওয়া হয়। ফলে সবার মনে একটাই ধারণা তৈরি হয়েছে যে ইভেন্টটা দারুণ সফল। তাহলে এই পুরো খেলায় শেষ পর্যন্ত জিতল কে আর হারলই বা কে? চলুন সেই আর্থিক ফলাফলের একটা সোজা সাপটা হিসাবে চোখ বোলানো যাক। এই টেবিলটা দেখলে ছবিটা একদম পরিষ্কার হয়ে যায়। একদিকে বড় বড় ব্র্যান্ড, মিডিয়া হাউস আর ইভেন্ট এজেন্সিগুলো কোটি কোটি টাকা লাভ করেছে, আর অন্যদিকে সাধারণ ফ্যানরা তাদের আবেগের বশে নিজেদের কষ্ট করে জমানো টাকা খরচ করে ফেলেছেন। আর এখান থেকেই আমরা এই পুরো ঘটনার আসল শিক্ষণীয় বিষয় আসতে পারি, আর সেটা হলো আবেগকে পণ্যে পরিণত করা। এই ট্যুর থেকে এর চেয়ে বড় শিক্ষা আর কিছু হতে পারে না। আসলে মূল কথাটা হলো এটাই, আজকের যুগে যদি আপনার কাছে সঠিক মার্কেটিং কৌশল থাকে, তাহলে মানুষের আবেগকে ১৫০ কোটি টাকার একটা প্রোডাক্টে বদলে ফেলাটা কোনো অসম্ভব কাজ নয়। এই সফর ঠিক সেটাই প্রমাণ করে দিয়ে গেল। কিন্তু এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন আবেগ নিজেই একটা পণ্য হয়ে যায়, তখন একজন ফ্যান বা ভক্ত হওয়ার আসল মানেটা ঠিক কী দাঁড়ায়? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন।